যে একটা জীবন্ত মানুষ তার চোখের দিকে চোখ রেখে মানে তার চোখগুলো উপড়ে ফেলা যায়। আপনার আমার বাপ লাগেন, আমাকে একটা চোখ ভিক্ষা দেন, যেন আমি একটা চোখ দিয়ে আমার জীবনটাকে রক্ষা করতে পারি। ছুরি দিয়ে আমার চোখটা আলাদা করে ফেলা হয়, তখন আমি পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে যায়। আমরা প্রতিহিংসা মুক্ত একটি রাজনীতি চাই, যেই রাজনীতি কখনো চোখ তুলে ফেলার হাতিয়ার হিসাবে ব্যবহার হবে না। প্রিয় দর্শক, খবরের কাগজ বিশেষ সাক্ষাৎকারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পার্থ সাহা। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে কুমিল্লা মহানগর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া। আচ্ছা কিবরিয়া, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব, ১৬ই জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে উল্লেখ করেছেন ২০১৬ সালে আপনার দু চোখ উপড়ে ফেলা হয়। আসলে কি ঘটেছিল সেদিন একটু বলবেন? আমরা বিএনপি পরিবার হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী একটি পরিবার, ওনারা হচ্ছেন আওয়ামী লীগের ফ্যামিলি। ওখানে জাহের এমপি, সাবেক এমপি, ওনার ভাতিজা হচ্ছে আবু তৈব ওপি, যিনি হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্লাস হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান। ওনাদের পাশের ফ্যামিলি আমরা ভিন্ন রাজনীতির সাথে যুক্ত, এই বিষয়টা কোনোভাবে ভালোভাবে নেননি, যার কারণে বিভিন্ন সময়ে ওনারা সামাজিক এবং প্রশাসনিক রাজনৈতিক বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে। যে কোনো একটা ইস্যু পাইলে এটাকে নিয়ে আমাদের সাথে অনেক বেশি হয়রানি করা হয়। প্লাস 13-14 সালে যখন আন্দোলন চলতেছিল, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন, তখন আমার বড় ভাই ইয়াসিন আরাফাতকে কয়েকবার অ্যারেস্ট করানো হয়। প্লাস হচ্ছে 2015 সালে যখন সারা দেশে অবরোধ চলতেছিল, বিএনপি 18 দল ঘোষিত, তখন আমার বড় ভাইকে ক্রস ফায়ার দেওয়ার একটা পরিকল্পনা করেন ওনারা। সেই বিষয়টি আমরা জানতে পারি পারিবারিকভাবে, এবং আমার ভাই ডিবি পুলিশের রেডিংয়ের শিকার হয় কয়েকবার, যার কারণে বাধ্য হয়ে উনি এলাকা ছেড়ে ফেরারি জীবন বেছে নেয়, এলাকার বাইরে চলে আসে। আমি যেহেতু ছোটোবেলা থেকে আমার বড় ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের বিভিন্ন কর্মসূচিতে বা আমার বড় ভাইয়ের সকল কার্যক্রমের সাথে আমি যুক্ত ছিলাম, উনি এলাকা থেকে বের হয়ে আসার পর আমি তখন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম, তারপরে আমার বড় ভাইয়ের যে বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো ছিল, এগুলো মেনটেন করতাম, যার কারণে এই বিষয়টা ওনারা ভালোভাবে নেননি। আমি 16 সালের দিকে ঢাকার দিকে কিছুদিন ঢাকায় থাকি, কিছুদিন বাড়িতে কুমিল্লা শহরে অবস্থান করি আমাদের বাসায়। তো তখন সময়টা ছিল 16 সালের 20শে জুলাই দিবাগত রাত। আমি ঢাকা থেকে কুমিল্লা পৌঁছানোর পর রেল স্টেশন এলাকা থেকে যখন বের হচ্ছিলাম, রিক্সা যোগে আমি বাসায় রওনা দিয়েছিলাম, তখন অপরিচিত কয়েকজন এসে আমার রিক্সার গতিরোধ করে এবং আমাকে অকথ্য ভাষায় বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন গালিগালাজ করতে থাকে। তো যার কারণে আমিও ওনাদের সাথে বার্গেনিং শুরু করি। তার মধ্যে দেখি আমার যে আসামি, ওনাদের নাম আছে আসামির তালিকায়, রুবেল, এমরান, ওরা আমাকে এসে রিক্সা থেকে টানা হেঁচড়া করে নামানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ দেখি যে সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট আবু তৈব ওপি সহ তার লোকজন এবং জাহের এবং যাদেরকে আমি আসামি করেছি, তারা তো তাদেরকে আমি চিনি, পরিচিত। অপরিচিত কয়েকজন ছিল, তাদেরকে আমি তাদের ঠিকানা বা তাদেরকে পরবর্তীতে আমি খুঁজে বের করতে পারি নাই। তারা আমাকে অস্ত্রের মুখে জোর করে গাড়িতে তুলে নেয়। তখন যে গাড়িটা ছিল জাহের, যে সাবেক এমপি, ওনার পার্সোনাল গাড়ি। গাড়িটা ছিল আপনার ব্লু কালার এবং হচ্ছে নোহা গাড়ি। এই গাড়িতে করে আমাকে কুমিল্লা বাগিচাগাঁও বাসায় নিয়ে যায়, মল্লিকা হাউস। এটা হচ্ছে আবু তৈব ওপি, যে সাবেক ছাত্রলীগের সভাপতি, ওনার বাসা। ওখানে নিয়ে আমাকে অস্ত্রের ভয় দেখানো হয় এবং কি আমাকে আমার কাছ থেকে জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হয় যে আমার বড় ভাই ইয়াসিন আরাফাত কোথায়, আমার বাকি ভাইয়েরা কোথায়, আমরা কেন ভিন্ন রাজনীতি করি, আমরা কি এদের চেয়ে বড় নেতা হয়ে গেছি, অনেক কিছুই বলে, অস্ত্রের ভয় দেখায় এবং আমাকে মারধর করে। ওখানে কিছুক্ষণ মারধর করে আমাকে একটা রুমে রেখে এরা অন্য রুমে চলে যায়। ওখানে ওরা পার্সোনালি কথাবার্তা বলে।
বলে পরে আমি খেয়াল করলাম যে এরা বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলতেছে। আর তৎকালীন সময়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি SM বদিউজ্জামান ওনার সাথে কথা বলে যে আমাকে গাড়ি করে নিয়ে আসবে আমার এলাকার দিকে। তখন যেহেতু অনেক রাত, তখন 12টা থেকে 12:30 একটা এমন সময়, তখন রোডে তো চেকপোস্ট থাকে, এই চেকপোস্টগুলো যেন এই গাড়িকে কোনো মানে ঝামেলা না করে সেই জন্য তারা রুট ক্লিয়ার দিচ্ছে। পরবর্তীতে SM বদিউজ্জামান, আমি এটা ক্লিয়ারলি বুঝি নাই, এতটুকু আমি বুঝতে পারছি এদের কথার ধরনে যে উনি তো শুধু ব্রাহ্মণপাড়া এরিয়াটা দেখতে পারবে। আমাকে যদি শহর থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা নেওয়া হয় তাহলে শহরের সদর থানা আছে, বুড়িচুং থানা আছে। পরে ওনারা একে একে বাকি থানাগুলোর সাথে কথা বলার পরে আমাকে গাড়ি রুম থেকে বের করে গাড়িতে উঠানোর পরে আমাকে চোখ বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, পা বেঁধে ফেলে। তো পরে এলাকায় নিয়ে যায়। নেওয়ার পরে MA জাহের সাবেক MP ওনার বাসায়, উনি তখন ওখানে ওনার বাসা, যে বাসায় উনি সবসময় অবস্থান করে, মানে সবসময় বলতে মাঝে মাঝে উনি কুমিল্লা থাকে, ঢাকায় থাকে, গ্রামের বাড়িতেও থাকে। ওই বাসায় নেওয়ার পরে ওখানে আমাকে মারধর করতে থাকে। নেওয়ার পরই দেখি আরও কয়েকজন ওখানে উপস্থিত। তো ওনারা সহ বাকি যারা আমার সাথে ছিল সবাই আমাকে মারধর শুরু করার এক পর্যায়ে MA জাহের, যিনি MP, ওনাকে একজন বলতেছে যে আপনার ঘরের মধ্যে যদি কোনো এদিক সেদিক হয় তাহলে আপনি তো ফেঁসে যাবেন। এই কথা বলার পরে উনি কয়েকজনকে ডেকে নিয়ে উনি পরামর্শ দিছে। আমি সব কথাগুলো শুনি নাই, তবে এতটুকু শুনছি, তোরা কয়েকজন আমার কাছে আসা যাওয়া করিস, আর এলাকার যে বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো, এগুলো উনি কন্ট্রোল করবে, এবং প্রশাসন এবং আর্থিক, মানে উনি সব ধরনের শেল্টার দিবে, এটা বলে দেওয়ার পরে ওখান থেকে আমাকে বের করে ওখানে যখন আমাকে মারতেছিল, নেওয়ার পরে আমাকে যখন মার দেওয়া শুরু করছে তখনই আমার চোখের কাপড়টা খুলে যায়। তখন আমি সবাইকে দেখতে পাই। তো MA জাহের, আমি সরাসরি ওনার পায়ে ধরে ফেলি, আমাকে যেন কোনো ক্ষতি করা না হয়, আমাকে যেন কোনো মারধর করা না হয়। উনি মানে ঝাড়ি মেরে আমাকে করে দিছে পা থেকে। পরে আমাকে ওখান থেকে মেরাজুল হক রিমন, উনিও আমার মামলার আসামি। তো উনি হচ্ছে ওনার একটা ঘর আছে, বিল্ডিং ঘর, উনি কুমিল্লা শহরে থাকে, ওই বিল্ডিং ঘরে কেউ থাকে না, পরিত্যক্ত। ওখানে আমাকে ঢুকানো হয়। ঢুকানোর পর মানে রুমটাকে এমনভাবে সাজানো হয়েছে যে মনে হচ্ছে এটা একটা টর্চার সেল, মানে মানুষকে এখানে এনে টর্চার করা হয়। একদিকে মানে লাঠি, তারপরে একটা বাটির মধ্যে আপনার হচ্ছে লবণ মরিচ মিক্স করা, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল কিছু তার। তো আমাকে এখানে ঢুকানোর পরে আমাকে আবার মানে যখন আমাকে গাড়ি দিয়ে আনতেছিল তখন তো আমাকে হালকা করে বাদ দিছিল চোখে সহ। তখন আমাকে এই যে গরু বাঁধার যে রশিগুলো আছে, ওই রশিগুলো দিয়ে পা বাঁধে, হাত বাঁধে, বেঁধে ঘরের মধ্যে যে গ্রিল আছে জালেনার, ওই গ্রিলের সাথে আমাকে আমার হাত পা এভাবে মানে হাত বেঁধে পা বেঁধে গরু জবাই করার সময় যেভাবে গরুকে বাঁধা হয় যেন গরু নড়াচড়া না করতে পারে, ওইভাবে আমাকে বাঁধা হয়। বাঁধার পরে শুরুতে আমার চোখের মধ্যে লবণ মরিচ বাটিটা এনে, ওনার নাম হচ্ছে মুখলেস, তো বাটিটা এনে লবণ মরিচ একদম আমার চোখের মধ্যে দিয়ে দেয়। চোখের মধ্যে দেওয়ার পরে মানে এতটা যন্ত্রণা আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না। মানে আমাদের চোখ তো মানে খুব সেন্সিটিভ জায়গা, এখানে একটা পোকামাকড় পড়লে আমরা এত যন্ত্রণা পাই, আর ওখানে মরিচ লবণ এগুলো দিয়ে দিছে। তো মরিচ লবণ দেওয়ার পরে আমি খুব চিৎকার করতেছিলাম। তখন আমি মরিচ লবণ দেওয়ার পরে তার চোখ খুলতে পারতেছি না, আমি কান্না করতেছি। লবণ মরিচের সাথে লবণগুলো গলে গলে আমার চোখ দিয়ে দুই দিক দিয়ে পড়তেছিল। তো পড়তে একটা সময় আমার চোখ আমি খুলতে পারতেছি, তখন আমি চোখে দেখতেছি সব কিছু, কারণ চোখের পানির সাথে লবণগুলো মরিচগুলো গলে গলে পড়ে গেছে দুই পাশ দিয়ে। তো পরে ওই যে আপনার হচ্ছে কাঠ, ওই যে গাছ চিরানো যে মেলের যে লাকড়িগুলো, বেশিরভাগ এই লাকড়িগুলোতে রান্না করা হয় আমাদের এলাকায়,
এই ধরনের কিছু লাকড়ি মানে কাঠ আর কি, এগুলো পাশে 4-5টা রাখা, এগুলো দিয়ে আমাকে পিটানো শুরু করছে। তো আমাকে অনেক পিটায়, মানে পায়ের তালুগুলো, হাঁটুর নিচে আমার থাইগুলো, মানে এতটা পিটানো হয়েছে। আমি আর এগুলো মানে আমি তো যেহেতু আমার হাত পা বাঁধা, আমি ফ্লোর থেকে তো আর উঠতে পারতেছি না, এমন অবস্থা, না পারতেছি ফ্লোরে রাখতে, না পারতেছি আমি কোনোভাবে মানে দাঁড়ানো বা মানে নিজেকে সেভ করা, যেহেতু আমি বাঁধা, তো সেভ করতে পারতেছি না। তো শেষ পর্যায়ে একটা সময় যে আমি যে বলছিলাম যে ইলেকট্রিক্যাল কিছু তার আমি রুমে দেখছি, আমি ভেবেছিলাম হয়তো বা এই তারগুলো দিয়ে আমাকে পিটাবে, প্রহার করবে, কিন্তু তখন দেখি তারগুলো দিয়ে আমাকে ইলেকট্রিক্যাল শর্ট দেওয়া হয়েছে। তো আমাকে একের পর এক ইলেকট্রিক্যাল শর্ট দেওয়া হয়। আর আমার কাছে জানতে চাওয়া হয় আমার বড় ভাই ইয়াসিন আরাফাত, বারবার শুরু থেকে আমার বড় ভাই ইয়াসিন আরাফাত আছে কোথায়, উনি ফোন নাম্বার ইউজ করে, এই নাম্বারটা আমার কাছে আছে, আমি যেন ফোন নাম্বারটা দেই। আর আমরা মানে আমাদেরকে ছাড় দিছে এতদিন, আমরা ওনারা আওয়ামী লীগের এত বড় নেতা, ওনারা তৎকালীন সময়ে ওনার যে এমপি, ওনার বড় ভাই জেলা আওয়ামী লীগের নেতা, ওনার বাতিজা যে আবু তৈব ওপি, উনি তৎকালীন সময়ে রানিং জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট। তো ওনারা এত বড় নেতা, কিন্তু ওনার ঘরের পাশে বা মানে পার্শ্ববর্তী আমরা অবস্থান করে, আমরা ভিন্ন রাজনীতি করি, রাজনীতিতে সক্রিয়, ওনাদের ইজ্জত সম্মান কোনো কিছু থাকে না। তো বারবার এগুলা বলতেছিল যে তোদেরকে ছাড় দিছি কিন্তু ছেড়ে দেই নাই, তো তোদেরকে যে ছেড়ে দেই নাই এটা বুঝবি। তো এগুলা বলতে বলতে আমাকে তো আগে থেকে টর্চার করতেছিল। সকালবেলা বুঝতে পারলাম যে ওনারা মানে আমার চোখ উপড়ে ফেলার একটা পরিকল্পনা করতেছে। একজন আরেকজনকে বলতেছে যে ওর নাকি চোখ তুলে ফেলতে হবে, ওর চোখ তো রাখা যাবে না। তো এই কথার পরিপ্রেক্ষিতে আরেকজন বলতেছে যে তারে তো এমন অবস্থা করতে হবে যেন না পারে বাঁচতে, না পারে মরতে। তো যারা আমাকে টর্চার করতেছে, যাদেরকে আমি আসামি করছি, এদের মধ্যে একজনের সাথে আরেকজনের কথা হচ্ছে। তো পরবর্তীতে এম.এ. জাহের, আবু তৈব ওপি এবং কি যারা যারা আছে সাথে আসামিরা, আরও অপরিচিত কিছু লোক রুমে প্রবেশ করলো। করার পরে আমি মানে তাদের হাতে তো অস্ত্র ছিল, প্লাস হচ্ছে আপনার একজন হাতে ছুরি। আপনার ছুরিটা দেখে আমি মানে চিৎকার শুরু করছি যে আমাকে যেন জীবনটা ভিক্ষা দেওয়া হয়। আমি তখন মানে বুঝে ফেলছি হয়তো বা কিছু একটা হবে, যেহেতু আমাকে বলছে চোখ তুলে ফেলবে। আমি এতটা চিৎকার শুরু করছি যে মানে মানুষ তো কখনো মৃত্যুর সময় আজরাইলকে দেখে না, যদি আজরাইল আসছে এটা মানুষ বুঝতে পারতো তাহলে যেইভাবে চিৎকারগুলা করতো, আমি অনেক চিৎকার করছি যে আমাকে জীবনে শেষ করে দিয়েন না, আপনারা যা বলবেন আমি তাই করব, আপনারা যেইভাবে বলবেন আমি সেইভাবে চলবো। এগুলো আবার একজন মোবাইল দিয়ে রেকর্ড করতেছিল। তো পরে আমাকে ধরে আমার মুখে কাপড় ঢুকে দেওয়া হয়, আমি চিৎকার করি। তখন আমি কাপড়টা কোনোভাবে মানে জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে আমি কাপড়টা, কিছুটা কাপড় বের হয়ে গেছে। পরে আমাকে অস্ত্র ঠেকানো হয়, আমার হাতে পায়ে আমার চোখে ধরা হয়। ধরার পরে মানে আমি তখন আমার বিশ্বাস হয় না যে একটা জীবন্ত মানুষ তার চোখের দিকে চোখ রেখে মানে তার চোখগুলো উপড়ে ফেলা যায়। এই ধরনের নির্মমতা, মানে এই ধরনের জঘন্য আমি আমার লাইফে অনেক শুটিং বা সিনেমা বা অনেক কিছুর মধ্যে দেখছি, কিন্তু বাস্তবে যে এটা হইতে পারে সেটা আমার ধারণা ছিল না। আমাকে একটা চোখে হাত দেওয়া হয়, ডান চোখে হাত দিয়ে এইভাবে মানে চোখের মধ্যে হাতটা ঢুকিয়ে মানে টান দেওয়া হয়, টান দিয়ে ছুরি, আরেক হাতে ছুরি দিয়ে আমার একটা চোখ উপড়ে ফেলা হয়। উপড়ে ফেলার পর ব্লাডগুলো মানে আমরা শিরিষের মধ্যে মানে পানি ঢুকিয়ে শিরিষটাকে চাপলে যেভাবে মানে পানিটা বের হয়, এইভাবে ব্লাড বের হতে ছিল। তো আমি মানে আরেকটা চোখে আমি দেখতেছি যে
আমি একটা জীবন্ত মানুষ, আমার একটা চোখ তাদের হাতে, ছুরিটা রক্তাক্ত। আমার শরীরের ওই সময় যতটুকু শক্তি আছে, যতটুকু আমার এনার্জি আছে, আমি তো মাজা থেকে আমার পা পর্যন্ত একদম অবসের মতো হয়ে আছে। আমি চিৎকার করছি যে আমাকে একটা চোখ ভিক্ষা দেন, আপনারা আমার ধর্মের বাপ লাগেন, আপনার আমার বাপ লাগেন, আমাকে একটা চোখ ভিক্ষা দেন, যেন আমি একটা চোখ দিয়ে আমার জীবনটাকে রক্ষা করতে পারি। তখন এরা আবার আমাকে ধরে। তখন আমি মানে আমার বডির নড়াচড়া করার চেষ্টা করি, ওনারা অনেক ভালোভাবে ধরে। ধরার পরে বাকি চোখটা আবার এইভাবে হাত দেওয়া হয়। হাত দিয়ে বাকি চোখটাতে যখন হাত দেওয়া হয়, তখন আমি জানি না এতটা শক্তি আমার শরীরে কিভাবে আসছে। আমি এইভাবে বডি নাড়া দিছি, দেওয়ার পরে এরা মানে ছুটে গেছি এদের হাত থেকে। যারা আমাকে চেপে ধরে রাখছিল, এদের হাত ছুটে গেছে আমার বডি থেকে। তখন চোখটা অর্ধেকটার মতো বের হয়ে আসছে, আমার বাম চোখটা। তারপরেও মানে আপনার চোখের সাথে যে নার্ভগুলো থাকে, এই নার্ভগুলো, রেটিনাগুলো মানে জয়েন্টটা আছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি। তারপরে আমাকে আবার ধরে তারপরে ছুরি দিয়ে আমার চোখটা আলাদা করে ফেলা হয়। তখন আমি পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে যায়। তখন আমি ওই সময়ের মানে সিচুয়েশনটা যে কেমন ছিল, মানে মানুষের মানে পৃথিবীর যত ভালো কাজ আছে, যত সৌন্দর্য আছে, এগুলো তো মানুষ তৈরি করে, কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম কাজটা যে আবার মানুষ করে, সেটা আমি জানতাম না আমার চোখ হারানোর আগে। কিন্তু যখন আমি একদম অন্ধ হয়ে গেলাম, মানে আমার দুইটা চোখ এরা উপরে নিচে, জীবন্ত মানুষ আমি, তখন বুঝতে পারছি যে মানুষ কতটা জঘন্য হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। তারপরে আমাকে একজনে বলতেছে, তুই তো আসলে ডেঞ্জারাস পাবলিক, তোর তো কই মাছের জীবন, তুই কি মরবি না? তো তুই তো এখনো মানে চিৎকার করতে পারতেছস। তখন আমাকে কাপড় দিয়ে পেঁচিয়ে, তো এরা একজন আরেকজনকে বলতেছে ও তো শেষ, ও তো মরবে। তো পরে আমাকে কাপড় দিয়ে পেঁচিয়ে আমাকে ফেলে রাখার পর ওরা রুম থেকে বের হয়ে যায়। পরে আমি শুনতেছি, চারদিকের শব্দ শুনতেছি, কে রুমে ঢুকতেছে, বের হচ্ছে, পায়ের আওয়াজগুলো শুনতেছি। তো একটা সময় পুলিশ আসে। তো পুলিশের যে বুটগুলো আছে, পায়ের যে ক্যাচের শব্দ শুনে আমার আইডিয়া হয়েছে প্রশাসনের লোক। তো এরা বলে মানে সুমন কুমার আদিত্য, উনি ঢুকে বলতেছে, কিরে তোর কি হয়েছে, করবি না আর রাজনীতি? তো মানে একটা অন্যরকম ভঙ্গিমা, মানে মনে হচ্ছে যে আমি এত বড় পাপ করে ফেলছি যে আমার দুইটা চোখ উপরে আমাকে রুমের মধ্যে ফেলে রাখছে। আর পুলিশ, উনি দারোগা, তদন্ত ওসি ছিল সুমন কুমার আদিত্য। সুমন কুমার আদিত্য, এনার পরিচয় কি? ওনার পরিচয় হচ্ছে উনি তৎকালীন ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা, এসআই। আচ্ছা, এই যে আপনার দু চোখ উপড়ে ফেলা হলো, তারপরেও প্রচুর ব্লিডিং হয়েছে তো অবশ্যই। জি। তারপরেও আপনি জ্ঞান ছিল আপনার, আপনি বুঝছেন কে কখন আসছে যাচ্ছে। এটা আসলে সম্ভব কিনা, মানে ব্লিডিং হওয়ার পরে দু চোখ উপড়ে ফেলার পরেও মানুষ সজ্ঞানী কিভাবে থাকে? এইটা সম্ভব কিনা আমি জানি না, সবাই এই প্রশ্নটা আমাকে করে, বা আমার যারা আত্মীয় স্বজন এরাও এই প্রশ্নটা করে, কিভাবে সম্ভব। আমি জানি না আসলে কিভাবে আমার পক্ষে সম্ভব হয়েছে এটা। দুইটা চোখ নাই, ব্লাডিং হচ্ছে। যখন আমাকে পুলিশ আসতেও তো কিছুটা সময় লেগেছিল, তাই না? কতটা সময় ছিল? আমাকে চোখ তোলার আনুমানিক 1 ঘন্টা হবে, 1 ঘন্টা পরে পুলিশ আসছে। তো পুলিশ এসে
আমাকে প্রথমে 2 হাত ধরে টান দিয়ে উঠাইতে চায়। তো পায়ের এমন অবস্থা, আমি তো আর পা মাটিতে রাখার মতো অবস্থা নাই। পরে কনস্টেবল এবং উনি চৌকিদার, পরে শুনছি উনি নাকি চৌকিদার, যে গ্রাম পুলিশ থাকে, উনিশও একজন কনস্টেবল আমাকে কুলে করে ধরে আমাকে নিয়ে গাড়িতে তুলছে। গাড়িতে তোলার পরে তখন আমাকে যখন 2 চোখ তোলা অবস্থায় আমাকে রুম থেকে বের করে গাড়িতে তুলে, তখন তো অনেকেই দেখছে এটা, আমার আত্মীয় স্বজনরাও দেখছে, আমার মাও গেছিলো তখন এলাকায়, আমার মাও দেখছে আমার মার সামনে দিয়া। তো পরে আমাকে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে ওনারা কি যে ড্রপ সিস্টেমে চোখের মধ্যে দিল, দিয়ে বলল যে ওই যে ডক্টর যিনি ড্রপটা দিছে দিয়ে বললো সমস্যা নাই, এখন ব্লাডিং হবে না। তো তারপরে আমাকে পুলিশের গাড়ি দিয়ে নিছিল, ভ্যান দিয়ে, গাড়ি থেকে সিএনজিতে উঠায় এবং 3 জন কনস্টেবল আমার সাথে দেওয়ার পর আমাকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায়। ওখানে নেওয়ার সাথে সাথে ওনারা আমাকে মানে টস মারছে যে আপনার তো 2টা চোখ নাই, চোখ উপড়ে ফেলছে, আপনি কি আলোটা বুঝতে পারেন কি না। টর্চ মারার পরে আমি বলছি না, আমি তো তখন কথা সুস্থ স্বাভাবিকের মতো আর বলতে পারতেছি না, কোনোভাবে ইশারা ইঙ্গিতে আমার বলা হচ্ছে। পরে আমাকে সাথে সাথে রেফার করে দিছে ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। রেফার করে দেওয়ার পরে আমাকে যে রুমে রাখা হয় এই রুমে কাউকে ঢুকতে দিচ্ছে না। পরে আমি শুনেছি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যে কয়েকজন সাংবাদিকও আসছিল, ওনাদেরকে আমার কাছে যেতে দেওয়া হয় নাই। আচ্ছা, পুলিশ আপনাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করলো বা আপনার ফ্যামিলিও হয়তো জানতো কে বা কারা আপনার সাথে এই কাজটা করেছে, তো তারা আপনার ফ্যামিলি কি আইনের আশ্রয় নেয়নি না? আইনের আওতায় বলতে আমি আসতেছিলাম আইনের বিষয়টাতে। তো আমাকে পুলিশ, আমি তো ধরে নিয়েছিলাম আমাকে উদ্ধার করছে, কিন্তু কুমিল্লা থেকে যখন 2 দিন পরে আমাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয় তখন জানতে পারি আমি অ্যারেস্ট, আমি আটক। আমাকে একটা মিথ্যা মারামারি মামলায় আমি ওখানে জড়িত ছিলাম, ওই মামলায় আমাকে অ্যারেস্ট দেখানো হয়েছে, আমি পুলিশে আটক। কিন্তু আটক হওয়ার পরে আমাকে তো আদালতের মাধ্যমে হসপিটালে আনবে, কিন্তু পুলিশ নিজেরাই আমাকে আটক রেখে আমাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয়েছে। তখন আমার মা তো আমার সাথে সাথে, আমার ভাইয়েরা, আমরা 5 ভাই, 1 ভাই বিদেশ, 4 ভাই তো আগে থেকে এলাকায় যেতে পারতো না, ওনারা তো আর আমার কাছে ভিড়তে পারতেছে না, যেতে পারতেছে না। আমার মা তো আমার সাথে সাথে, যখন পুলিশ আমাকে হসপিটালে আনলো কুমিল্লা, ওখানে আমার মা, ঢাকায় আনার সময় আমার মা সাথে। তো চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এনে এখানে আমাকে মানে ব্লাডিংয়ের জন্য, ব্লাডিং প্লাস ব্লাডিংয়ের পরে ওষুধ দিয়ে তো এরা ব্লাডিং অফ করে দিছে, পরে মানে চোখের যে পানিগুলো আছে মানে পুচের মতো নাকি পড়তেছিল। তো পরে আমাকে অপারেশন করে 2-3 দিন পরে অপারেশন করে আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। ওখান থেকে আমাকে সুমন কুমার আদিত্য, ওনার টিম আইসা আমাকে নিয়ে যায়, যে ভালো হসপিটালে চিকিৎসা দিবে বলে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে যখন থানায় সারা রাত ফেলে রাখে, সকালবেলা আমার মাকে থানায় যেতে দেওয়া হয় নাই আমার সাথে। পরে উনি আমার আত্মীয় স্বজন নিয়ে সকালবেলা গেছে, যাওয়ার পরে উনি প্রথমত মামলা করতে চাইছে, মামলা করতে চাওয়ার পরে SM বদিউজ্জামান ওসি, তারপর সুমন কুমার আদিত্য, ওনারা বলছে যে আমার মা যদি কোনো বাড়াবাড়ি করে মামলা তো রাখবে না, আমার মাকে সহ অ্যারেস্ট করে মা ছেলের একসাথে চালান করে দিবে এবং আমার অবস্থা হবে আমার অন্য ভাইদের, আর না হয় আমাকে ক্রস ফায়ার দিবে, এই ধরনের ভয় দেখানো হয়েছে। প্লাস মানে পুলিশ, হ্যাঁ, ওনারা রাজনৈতিক চাপে হয়তো বা এই কাজগুলো করছে, কিন্তু ওনারা যে ব্যক্তিগতভাবে এতটা অমানবিক, মানে আমি, আমার ফ্যামিলি বিধ্বস্ত, আমার মা বিধ্বস্ত, আমার তো অবস্থা খুবই খারাপ, এর মধ্যে ওনারা টাকা দাবি করছে। তো আমার মা, কেন টাকা দাবি করছে, কে দাবি করছে, মানে SM বদিউজ্জামান এবং সুমন কুমার আদিত্য টাকা চাইছে, টাকা না দিলে আমাকে মারধর করবে এবং ক্রস ফায়ার, মানে আমাকে নাকি ক্রস ফায়ার দিয়ে বেরিবাদে ফেলে রাখবে, যে আমাকে জনগণে পিটায় মেরা ফেলছে এটা নাকি বলবে। তো আমার যে ভাইয়েরা মানে পালায় আছে এলাকা থেকে, এলাকা ছাড়া, উনাদেরকেও নাকি ধরে আনবে, উনাদের পরিণতি নাকি আমার মতো হবে। তো আমার মার কাছ থেকে ওনারা 3 লাখ টাকা নেয় তখন,
SM বদিউজ্জামান এবং সুমন কুমার আদিত্য। পরে আমাকে দুপুরের পরে চালান করে দেওয়ার পরে আমাকে আদালতের মাধ্যমে ইয়াতে জেলখানায় আমাকে চালান করে দেয়। জেলখানায় ঢোকার পরে আমার মানবতার জীবনটা আরও বেশি। এতদিন তো আমার মা সাথে ছিল, আমি ওয়াশরুমে যেতে পারতাম না, আমি হুইল চেয়ারে চড়তাম। আমার আত্মীয় স্বজন মাঝে মাঝে 1-2 জন আসতো। কত মাস বা কতদিন জেল খেটেছেন? জেলখানায় আমি প্রায় 1 মাস 10-12 দিনের মতো ছিলাম। বের হয়ে আমি প্রাইভেটলি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি। প্লাস চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যে ডাক্তার গোলাম হায়দার স্যার, উনি আমার ট্রিটমেন্ট করছে। আমাদের যে ফাইলগুলো ট্রিটমেন্টের, আমার চোখের কী অবস্থা, এগুলো পাওয়ার পরে আমরা চিকিৎসা করতে পারবো। তখন গিয়ে দেখি এগুলো গায়েব হয়ে গেছে হসপিটাল থেকে। মানে আমার চোখের চিকিৎসার বা অপারেশনের চোখ কী অবস্থায় আছে, লাগানো যাবে কিনা বা ঠিক হবে কিনা, এই ধরনের সকল কাগজপত্র, রিপোর্ট, ফাইল সহ চক্ষু বিজ্ঞান একটা জাতীয় পর্যায়ের একটা প্রতিষ্ঠান ওখান থেকে গায়েব হয়ে গেছে। যে এই চোখ কি কখনো ভালো হবে আশা রাখা যায়? ভালো হবে কিনা আসলে, আমার চোখ যখন ছুরি দিয়ে উপড়ানোর পরে আমি তো মেডিকেলে মোটামুটি 3-4 দিন আমার চোখে ডাক্তাররা হাতে দেয় নাই, জাস্ট ড্রপ না কি দিয়ে আমার ব্লাডিংটা অফ রাখছে। এখানে আমার ক্ষতিগ্রস্ততা হয়েছে। তো গোলাম হায়দার স্যার মৌখিকভাবে যেটা আমাদেরকে বলছে যে তোমার চোখের ভিতরে ময়লা পাওয়া গেছিল। পরে উনি বলছে যে তোমার চোখে ওরা ছুরি ইউজ করার কারণে চোখের যে রেটিনা, চোখের যে কর্নিয়া, যেটা আমরা ডিম হিসাবে বুঝি আর কি, উপরে ভাসমান থাকে, এটা নষ্ট হলে রিপ্লেসমেন্ট হয়। রেটিনা ডিসেবল হয়ে গেলে এটা রিপ্লেসড হয় না। ওনারা ছুরি ইউজ করার কারণে নাকি রেটিনা সহ কেটে বের হয়ে চলে আসছিল। এটা মৌখিকভাবে গোলাম হায়দার স্যার আমাদেরকে বলছে। কিন্তু রিপোর্ট যে একটা ভালো জায়গায় যাব বা দেশের বাইরে যাব, এটার কোনো সুযোগ ছিল না। কারণ একটা রিপোর্ট ছাড়া, কাগজপত্র ছাড়া তো কোনো কিছু করা যায় না। তো কাগজপত্র গায়েব করে ফেলছে, আমরা যেন মামলা না করতে পারি, আইনি প্রক্রিয়ায় না যেতে পারি। এরপরও আমাদের ফ্যামিলিকে অনেক হয়রানি। আমি তৎকালীন সময়ে, এখন আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চান্স পাইছি। আমি ফার্স্ট টাইমে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছিলাম। ওখান থেকে শিক্ষার্থীরা একটা মানববন্ধন করতে চাইছিল। ওই মানববন্ধনটাকে তৎকালীন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল জেলা, আবু তৈয়ব অপি, উনি মানববন্ধনটাও করতে দেয় নাই, অফ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে যাদের নাম আপনি উল্লেখ করছেন বা আপনার অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করেছেন, তাদের এখন অবস্থান কোথায় বা তাদের অ্যাক্টিভিটি কি? তাদের অ্যাক্টিভিটি, আমি যখন 5 তারিখের পর থেকে আমি মামলার প্রিপারেশন নিচ্ছিলাম, তৎকালীন সময় আমি প্রতিজ্ঞা করছিলাম যে যখন দেশের পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসবে তখন আমি আইনের দ্বারস্থ হব এবং তারা যত বড় ক্ষমতাধর লোক হোক, যারা আমার চোখের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। তার ওই ধারাবাহিকতায় আমি 16 তারিখ চলতি মাসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করছি, নাম উল্লেখ সহ তাদেরকে। মামলা করার পরবর্তী সময় আমি এলাকায় গেছি। এলাকায় যাওয়ার পরে 5 তারিখের পরবর্তী সময় যারা সাবেক এমপি এম এ জাহের, উনি তো এলাকায় নাই, উনি বিভিন্ন জায়গায় আছে। আর আবু তৈয়ব অপি সহ আমার কয়েকজন উপরের দিকের আসামি, এরা এলাকা ছাড়া আগে থেকে, 5 তারিখের পর থেকে এলাকা ছাড়া। আর একজন আসামি আছে, উনি হচ্ছে আমেরিকান, পরবর্তীতে উনি আমেরিকাতে গেছে, আমেরিকান প্রবাসী। আর বাকি তারা এলাকাতে ছিল। যখন মিডিয়াতে দেখতে পাইছে যে আমি আইনানুগ ব্যবস্থা নিছি, মামলা হয়েছে, অভিযোগ দিছি, তখন আমি এলাকায় যাওয়ার পরে শুনেছি তারা এলাকায় নাই, তারা এলাকা থেকে চলে গেছে। কিন্তু আমি কয়েকদিন ধরে ঢাকাতে আছি। থাকার পরে এলাকায় যে কাজটা এখন হচ্ছে, এরা যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং এম এ জাহের উনি শিল্পপতি এবং উনি রানিং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। ওনারা যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং হাজার হাজার কোটি টাকার মালিক, ওনাদের নির্দিষ্ট একটা অনুসারী আছে, ওনাদের ক্ষমতার একটা বলয় আছে। ওনারা এলাকায় নাই, কিন্তু ওনাদের যারা অনুসারী,
ওনাদের যে ক্ষমতার বলয়ের যে অংশগুলো এগুলো এলাকায় আছে থাকার কারণে যেটা ওনারা চেষ্টা করতেছে যে আমি ওনারা এত বড় সম্মানিত ব্যক্তি, ওনাদের বিরুদ্ধে অভিযোগ দিছি, অভিযোগগুলো মিথ্যা, এই জন্য ওনারা চেষ্টা করতেছে সামাজিকভাবে আমাদেরকে দুর্বল করা এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হেয় করা। তো এরা এই চেষ্টাগুলো করতেছে, আমরাও মানে খবর রাখতেছি কে কী করতেছে। এখন আমরা আতঙ্কিত, আমার পরিবার আমার ফ্যামিলি আতঙ্কিত। তো অবশেষে 5 তারিখের মতো একটা ঘটনা ঘটার পরে আমরা তরুণ সমাজ, আমরা তারুণ্য, আমরা প্রতিহিংসা মুক্ত একটি রাজনীতি চাই, যেই রাজনীতি কখনো চোখ তুলে ফেলার হাতিয়ার হিসাবে ব্যবহার হবে না, যেই রাজনীতি মানুষের অকল্যাণের ক্ষেত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার হবে না, যেই রাজনীতি মানুষকে ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহার হবে না, যেই রাজনীতি হবে মানুষকে আলোর পথ দেখানোর রাজনীতি, যেই রাজনীতি হবে মানুষের জন্য কল্যাণের রাজনীতি। আমরা তরুণ সমাজ তারুণ্য আমরা এটাই চাই, কল্যাণকর রাজনীতি আমরা চাই। আমি যারা রাজনীতি করে দেশে বা বিভিন্ন বড় পর্যায়ে আছে রাজনীতিবিদ, আমি ওনাদের কাছে একটা কথাই বলবো যে আমরা তারুণ্য, আমরা তরুণ সমাজ, আমরা একটি সুষ্ঠু ধারার রাজনীতি চাই, যে রাজনীতির মাধ্যমে আমরা কিছু শিখতে পারবো এবং শিখাইতে পারবো। আমার ঘটনা ঘটছে 9 বছর আগে। 9 বছর ধরে আমার যে বঞ্চনা যন্ত্রণা নিয়ে আমি আইনের কাছে গেছি এই জন্যই যেন আইন প্রকৃত অপরাধীদেরকে শাস্তি প্রদান করে এবং এই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজে এবং দেশে একটা বিষয় যেন ক্লিয়ার হয় যে যারা ক্ষমতায় গেলে বা ক্ষমতার বলয়ের মধ্যে থেকে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবে, তারা 10 বছর 20 বছর পরে হলেও তারা আইনের মুখোমুখি হতে হবে, তারা শাস্তি পেতে হবে, কখনো অপরাধীরা রক্ষা পাবে না, ক্ষমা পাবে না। এই বিষয়টা যেন, এই ধরনের একটা মেসেজ যেন সমাজে এস্টাবলিশ হয়। আগামীতে যারা ক্ষমতাধর হবে, ক্ষমতায় যাবে, বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে থাকবে, তারাও যেন এই বিষয়টা থেকে শিক্ষা গ্রহণ করে যে নির্যাতন নিপীড়ন করে কখনো ক্ষমা পাওয়া যায় না, শেষ রক্ষা হয় না। আইন তাকে 10 বছর 20 বছর পরে হলেও পাকড়াও করবে। আমরাও চাই প্রকৃত দোষী শাস্তির আওতায় আসুক। সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে। চোখ হারিয়ে এখন আপনি তো আর বাকি 5 জনের মতো কর্ম করতে পারবেন না বা চাকরি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার দল আপনাকে কিভাবে সহযোগিতা করছে, বা এই যে দীর্ঘ সময় আপনি চোখ ছাড়া পার করলেন, হামলা মামলা সব দিক মিলায়ে দল থেকে আপনি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? যখন আমি দৃষ্টিশক্তি হারিয়েছি, আমার সাথে ঘটনাটা ঘটে, তখন আমি যে দল করি জাতীয়তাবাদী দল বিএনপি, আমার পরিবার যে দলের সাথে সংযুক্ত, দলের অবস্থা পরিস্থিতিও খুব শোচনীয় ছিল, ভালো ছিল না। তারপরও ওনারা আমাদের সবসময় খোঁজখবর রেখেছেন এবং যিনি মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি তখনকার সময় থেকে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আসে, আমার বিচার থেকে শুরু করে আমার সার্বিক বিষয়ে ওনারা দেখাশোনা করবেন। এবং এই যে 9 বছরও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছেন। আর আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া তো আমার মাস্টার্স মোটামুটি শেষ পর্যায়ে। তো আমার কর্ম বা আমার চলাফেরার বিষয়টা বেসিক্যালি আমার পরিবার, আমার ভাইয়েরা আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট থেকে শুরু করে টোটালি যত ধরনের সাপোর্ট লাগে আমাকে আমার পরিবার দিচ্ছে। আমার ভাইয়েরা আমার পাশে আছে। আর আমারও স্বপ্ন, যেহেতু আমি ছাত্র রাজনীতি করতে এসে আমার 2 চোখ আমি হারিয়েছি, দৃষ্টিশক্তি হারিয়েছি, আমি অন্ধকার জীবনের দিকে আছি। তো সামনে আমি যে অবস্থায় থাকি, যেভাবে থাকি, আমি রাজনীতির মধ্যে থাকতে চাই, রাজনীতির সাথে আমি যুক্ত থাকতে চাই এবং দলের জন্য কাজ করতে চাই। তো আমি রাজনীতির মাধ্যমে মানুষের জন্য ভালো কাজ করে
মানুষের জন্য কল্যাণময়ী কাজ করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এটা আমার স্বপ্ন, এটা আমার আশা। সেই জন্য আমি বর্তমানেও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করতেছি। অনেক আগে থেকে আমি প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত। আমি ঢাকার দিকেও বিভিন্ন প্রতিবন্ধিতা রিলেটেড সংগঠনের সাথে আছি। তো আমি প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করতেছি এবং রাজনৈতিক কার্যক্রমের সাথে মানে মোটামুটি ভালোভাবে সক্রিয় আছি। আমি দলের জন্য কাজ করতেছি। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমার পরিবার, আমার সমাজ, আমার দল, আমার দেশ, আমার জাতি, আমি যেহেতু ক্ষুদ্র মানুষ, আমি ক্ষুদ্রভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ গোলাম কিবরিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের বিচারের আওতায় আনা হোক, এটাই আমরা কামনা করি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।